আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান এক দমকল কর্মী। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতা কিনা তা জানা যাবে তদন্তের পর। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বললেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন প্রক্রিয়া নির্ধারণে সময় লাগলে ভোট আয়োজন বিলম্ব হওয়ার আশঙ্কা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফল হতে দেয়া হবে না। যশোরের সুধী সমাবেশে জামায়াতের আমির। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয়। এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস কর্মীরা। দমকল কর্মীদের টানা ৬ ঘন্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় রাস্তা পার হতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী ট্রাক চাপায় মারা যান। আহত হন আরও কয়েকজন। খায়রুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে পুরো সচিবালয় এলাকা। এ সময় আগুন নেভানোর কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আমি দেখতেছি যে ফায়ার সার্ভিস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এখন এখানে ধরেন এই যে এই প্যাসেজটা একটু ছোট, একটু আগে ফায়ার সার্ভিসের একজনের সাথে কথা হলো, মানে গাড়িগুলো তো বড়, তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে, ওইখানে একটা পকেটে, বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে। সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। তবে সাধারণ মানুষের অভিযোগ, দেশের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন। ফায়ার ফাইটার তার কাজের জন্যই একটা পাইপ এই গাড়ি থেকে নিয়ে এই রাস্তার এপাশে যাচ্ছিল। এপাশে পানির একটা উৎস পাওয়া গেছে। সে যাওয়ার সময় জাস্ট একটা ট্রাক আসতেছিল, হাত সিগন্যাল দিছে, কিন্তু গাড়ি দাঁড়ায় নাই, তার উপর দিয়ে মেরে চলে গেছে। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে। এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসের তার এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত এবং এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থা আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আমরা জেনেছি সচিবালয়ে আগুন লাগার যে ঘটনাটি সেটি সম্পর্কে এখন কি অবস্থা সে সম্পর্কে জানতে চাচ্ছি। ফাতিহা, এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা যদি আপনাকে বলি তাহলে আমরা দেখেছি যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু জড়ো হচ্ছিলেন মেন দরজার এখানে এসে, মূল ফটকের এখানে এসে। তবে তারপর পরে কিন্তু তাদের জন্য 5 নম্বর যে গেটটা আছে সেই গেটটা খুলে দেওয়া হয় এবং তারা কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সচিবালয়ের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু আজকেও পরিচালিত হবে। দেখতে পাচ্ছেন যে প্রধান যে ফটক, সেই ফটকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপর অবস্থান রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা, আনসার ব্যাটালিয়ন, বিজিবি এবং পুলিশ, তারা কিন্তু এই মূল যে দরজা আছে, ফটক আছে, সেই ফটকের সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে 8টা 5 নাগাদ,
পরপর কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে তারা কিন্তু ভেতরে অবস্থান করছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত, এবং তারপরে যেটা হয়েছে যে আস্তে আস্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে আমরা দেখেছি সেগুলো বেরিয়ে যেতে থাকে, এবং এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে ভেতরকার পরিস্থিতি। এবং আমরা যতটুকু দেখেছি এবং জেনেছি যে ভেতরে আগুন কিন্তু আর যেহেতু জ্বলছে না, কিন্তু আগুনের যে পোড়া গন্ধ সেটা কিন্তু বাইরে থেকে পাওয়া যাচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে কথা বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কথা বলেছেন, তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। এখনো পর্যন্ত কি কারণে আসলে আগুনটা লেগেছিল সেটা জানানো সম্ভব হয়নি, তিনি আমাদেরকে সেটাই বলেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় সরকার, এলজিআরডি এবং ডাক ও টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যে নথিপত্রগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে। আমরা এর মধ্যে দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা এবং টেলিযোগাযোগ উপদেষ্টা তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এখনো কিন্তু তারা পরিদর্শন করছেন। তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে এসেই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এই ছিল আর কি সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত। পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ফাতিহা। মুশফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সচিবালয় থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই সচিবালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলা থেকে উপরের তলাগুলো পুড়ে গেছে, নিচে আগুন ছড়ায়নি। ঘটনাটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। উক্ত ঘটনার তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এজন্য ইসির করণীয় ঠিক করতে সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। সিইসি বলেন, সংস্কার প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন, তবে সংবিধান ও আইনবিধির পরিবর্তনের সময় ক্ষেপণ হলে নির্বাচনী প্রস্তুতিতেও বিলম্ব হওয়ার আশঙ্কা প্রধান নির্বাচন কমিশনারের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের ফলে ভেঙে পড়েছিল গোটা নির্বাচনী ব্যবস্থা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে এখন একদিকে চলছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নতুন নির্বাচন কমিশন। যদিও সংসদীয় পদ্ধতি বা নির্বাচনী প্রক্রিয়ায় কি পরিবর্তন হচ্ছে তা এখনো স্পষ্ট নয়, আর তা বিলম্ব হলে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিতে সমস্যা হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে যে বিধি আছে, আইন হয়েছে, অনেকগুলো আইন কানুনে পরিবর্তন করা হয়েছে অতীতে 3টা কমিশন। এখন উই হ্যাভ টু ফিক্স দোজ চেঞ্জেস। এখন ওনারা সুপারিশ কি দেন তা জানি না, তাতে যদি আবার আইন পরিবর্তনের দরকার হয় বা বিধি পরিবর্তন, তাহলে আবার এই এক্সারসাইজটা রয়ে গেছে। আমরা অপেক্ষা করছি কেন বর্তমান বিদ্যমান অবস্থাকে অ্যাড্রেস করার জন্য কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা আমরা জানি, কিন্তু অতিরিক্ত আরো কিছু আসলে তখন আবার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে একসাথে করেই তো আমার তো আইনটা চেঞ্জ করে বারবার করে তো আইন চেঞ্জ করা যাবে না। দেখলাম যে বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা রাত্রে তো আবার মাথার মধ্যে আবার চিন্তা ঢুকে গেছে, তাহলে তো আবার আমাকে আবার প্রস্তুতি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। নির্বাচনের সাথে রিলেটেড যত রিফর্মস কমিশনের রিপোর্ট আসবে, লাইক লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশন, তারা কী ধরনের সুপারিশ দেয় এটাও আমরা জানি না। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা এদের সুপারিশগুলো তো আমার জন্য ভেরি ভেরি রিলেভেন্ট। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে করণীয় ঠিক করবে কমিশন। ইসির ক্ষমতা বাড়াতে প্রয়োজনে আলাদা প্রস্তাবনা তৈরি করার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার জন্য, এম্পাওয়ার করার জন্য, ক্ষমতা বৃদ্ধি করার জন্য যত সুপারিশ আছে আমরা উইল ওয়েলকাম। ক্ষমতা না দিলে আমি তো কাজ করা মুশকিল। সুপারিশের মধ্যে যেগুলো আমাদেরকে এম্পাওয়ার করার জন্য হবে সেগুলো আমরা মানব। প্রধান নির্বাচন কমিশনার আশা নির্বাচন ঘনিয়ে আসতে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে।
একই সাথে অতীতের মতো ডিসিএসপি সহ মাঠ প্রশাসনের কর্মচারীদের পক্ষপাতমূলক অবস্থান নেয়ার সুযোগ থাকবে না বলে দাবি তার। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। আমি কনফিডেন্ট ইনশাল্লাহ এরকম কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না যে ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। মানুষ যখন দেখতে পাবে যে ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে ভাই। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা সুষ্ঠু ভোটের মূল নিয়ামক বলে মনে করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। আমরা কোনো দলের না, আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষে কাজ করছি। সবাইকে একটা সুন্দর সুযোগ দিতে চাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পছন্দ প্রার্থীকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা বলেন। উল্লেখ করেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয়। এ সময় শ্বেতপত্র প্রকাশ করে দেশের মানুষকে সঠিক তথ্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমি চাই যে প্রকৃত দোষীরা বের হয়ে আসুক, একটা শ্বেতপত্র তৈরি হোক, যাতে জানো যে জাতির সত্যিকারের বন্ধু কারা এবং শত্রু কারা। আর কত এই সমস্ত কথা বলে মানুষকে ঘুম পাড়ানো হবে? এই জাতি জেগে উঠেছে, আর ঘুমাবে না ইনশাআল্লাহ। এখন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে। সেদিন কাগজের সার্টিফিকেট নয়, কোয়ালিটির সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষাটা চাচ্ছি। এই সরকার আমাদের শিক্ষাকেও শেষ করে গেছে, সব গুন্ডা পান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে। এইভাবে বয়স্ক এবং তরুণদের কম্বিনেশনে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ, সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। ওই চিঠি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ জহুরুল হকের পাসপোর্ট বাতিল পূর্বক তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 2021 সালের 10 মার্চ কমিশনার হিসেবে মোহাম্মদ জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। গত 30 অক্টোবর তিনি পদত্যাগ করেন। জয়পুরহাটের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা, ভ্যান ও অটোরিকশা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম ভোগান্তিতে শহরবাসী। এসব যানবাহনের কোনো বৈধতা নেই বিআরটিএ বললেও এগুলোর লাইসেন্স দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। অবৈধ এসব যানবাহন দিনে দিনে বেড়ে যাওয়ায় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাট জেলার বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। প্রতিদিন বাড়ছে এর সংখ্যা। এসব যানবাহনের চালকদের নেই কোনো প্রশিক্ষণ, মানেন না ট্রাফিক আইন। এতে ঘটছে দুর্ঘটনা, যেখানে সেখানে পার্কিং করায় যানজট বাড়ছে সড়কে। নগরবাসী জানান, 10 মিনিটের রাস্তা যেতে কখনো কখনো লেগে যায় ঘণ্টাখানেক সময়। অভিযোগ রয়েছে, এসব যানবাহন থেকে রেজিস্ট্রেশন ও চালক ফি নিয়ে চলাচলে অনুমতি দিচ্ছে পৌরসভা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিটে আমি শহরে আসতে পারতাম। যত্রতত্র ঘোরাঘুরি করে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটারি চালিত অটোরিকশা গুলো শহরে যদি না আসে, এই একটা ব্যবস্থা করতে হবে। বিভিন্ন থানার অটো, ভ্যান, রিক্সা ঢোকার জন্য আমাদের যানজট বেশি সৃষ্টি হয়ে যায়। ইজি বাই রিক্সা, ভ্যান এগুলির চালানোর অনুমতি অর্থাৎ রেজিস্ট্রেশন পৌরসভা কর্তৃক দেওয়া হয়। আমরা পৌরসভাকে রিকোয়েস্ট করেছি এটার সংখ্যা কমিয়ে আনার জন্য। বিআরটিএর তথ্য মতে, সড়কে মোটরযান চলাচলে তারা অনুমতি দিলেও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার বিষয়ে তাদের কোনো নির্দেশনা নেই। এই সুযোগেই অবাধে লাইসেন্স বাণিজ্য করছে পৌর পরিষদ। যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয়, সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। তো বিআরটিএ আমাদের অথরিটির কাছ থেকে আমরা এরকম কোনো ইনফরমেশন পাইনি। তারা যেহেতু আমাদের পৌরসভার রাস্তা ব্যবহার করে থাকে, সেই হিসাবে তাদেরকে একটা মানে ট্যাক্স নেওয়ার জন্য আমরা এই
পৌর পরিষদের সিদ্ধান্ত দিয়ে থাকে লাইসেন্স পরিষদে। ট্রাফিক বিভাগ বলছে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের সংখ্যা কমাতে এরই মধ্যে পৌরসভাকে জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জয়পুরহাট পৌরসভার হিসেব মতে এখন পর্যন্ত 1807টি ব্যাটারি চালিত যানের রেজিস্ট্রেশন দিয়েছেন তারা। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর দাবি এ সংখ্যা প্রায় 25,000। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিষ্ঠার 60 বছর হলেও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পিরোজপুরের একমাত্র বিসিক শিল্পনগরী। অনুন্নত অবকাঠামো, অভ্যন্তরীণ সড়ক ও ব্রিজের দুরবস্থা এবং ফায়ার সার্ভিস না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জেলার একমাত্র শিল্পনগরী। ফলে মুখ থুবড়ে পড়েছে নেসারাবাদের কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। স্থানীয় শিল্পের প্রসারে 1963 সালে পিরোজপুরের নেসারাবাদে প্রতিষ্ঠিত হয় কৌড়িখাড়া বিসিক শিল্প এলাকা। প্রতিষ্ঠার 25 বছর পার হলেও অনেকটা পিছিয়ে এ শিল্পনগরী। নৌযোগাযোগকে কেন্দ্র করে বিসিক শিল্প গড়ে উঠলেও সেই সন্ধ্যা নদী এখন বড় বিপত্তির কারণ। ফায়ার সার্ভিস একান্তভাবে দরকার। যদি একটা দুর্ঘটনা ঘটে কোনো সিস্টেম নেই যে আগুন নিয়ন্ত্রণ করা। ব্যবসার পরিবেশ মোটেও ভালো না। ভালো নয় কিনা রাস্তাঘাট ভালো না বিধায় ব্যবসার পরিবেশ ভালো না। এখানে মানুষের হাজার কোটি টাকার সম্পদ থাকে কিন্তু রাতের বেলা একটা আলো থাকে না। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে একটা বিদ্যুতের সাবস্টেশন হইলে ভালো হয়, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলে, কাজকাম ভালো চলে, কর্মচারীদের বসে থাকা লাগে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না, রাস্তা ভাঙা, ব্রিজ ভাঙা, সেখান থেকে ট্রাক আসতে পারে, আর বিদ্যুতের অবস্থা খুব ভালো না। তবে নদীকেন্দ্রিক গড়ে ওঠা এই বিসিক শিল্প নগরীকে আধুনিক সড়ক যোগাযোগের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 1,20 লাখ টাকার মতো বরাদ্দ আসছে রাস্তার জন্য। তো আমার রাস্তার কাজটা শীঘ্রই আমরা শুরু করবো। এখন পর্যন্ত টেন্ডার হয়নি। বাজেট হয়েছে 30 লাখ টাকা, ড্রেন 30 লাখ টাকার বাজেট হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ হওয়ার জন্য প্রায় 79 লাখ টাকার মতো বরাদ্দ হয়েছে। বরিশাল বিভাগের বৃহৎ শিল্পাঞ্চলে বর্তমানে 169টি শিল্প ইউনিট রয়েছে, আর ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে 110টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার। পছন্দমতো ফ্ল্যাট ও কাঙ্ক্ষিত প্লটের বুকিং এর পাশাপাশি রেডিমেড ফ্ল্যাটও কিনছেন অনেকে। মাঝারি সাইজের ফ্ল্যাটের বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। রিহ্যাব কর্তৃপক্ষ আশা করছে এবারের মেলায় 400 কোটি টাকার বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি হবে। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার। নিজেদের সামর্থ্যের মধ্যে ফ্ল্যাট ও প্লট খুঁজতে নগরবাসীর ভিড় বাড়ছে সেখানে। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের লোকেশনে নিজের ঠিকানা খুঁজে নিচ্ছেন অনেকেই। 1500 1550-এর মধ্যে, স্কয়ার ফিটের মধ্যে, বেশি বড় না, এরকমের মধ্যে নিচ্ছি। গতকালকের তুলনায় আজকে আমাদের ক্লায়েন্টের আনাগোনাটা একটু বেশি, মিড রেঞ্জের ক্লায়েন্টগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে। ঢাকা শহরের সবচেয়ে বড় বিল্ডিং 45 তলা বিল্ডিং, যেটার মাটির নিচে আছে 6টা বেসমেন্ট, ওটা হচ্ছে আমাদের মেলার প্রধান আকর্ষণ। 5 দিনের রিহ্যাব ফেয়ারের ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে আবাসন প্রতিষ্ঠানগুলো দিচ্ছে চমকপ্রদ সব ছাড়। স্পট বুকিং দেয়, সাথে সাথে আমরা একটা অ্যাপল ল্যাপটপ ফ্রি দিচ্ছি। এছাড়া এককালীন পেমেন্টের সাথে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। মেলা উপলক্ষে পূর্বাঞ্চলে আমাদের প্রজেক্টে যে কোনো গ্রাহক প্লট বুকিং দিলে আমরা সর্বোচ্চ 10% ডিসকাউন্ট দিচ্ছি, শুধুমাত্র রিহ্যাব ফেয়ার 2024-এর আয়োজনের কারণে। কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে গৃহায়ন ও সহায়ক শিল্প বিকাশে এমন আয়োজন অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। আমরা চাচ্ছি কম দামে ভালো জিনিস, ওনারা ভালো জিনিস আর একটু বেশি দাম চাচ্ছে। বাংলাদেশে আমরাই সর্বোচ্চ এবং 700 ppm আমরাই দিয়ে থাকছি। ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে এই রিহ্যাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের যথেষ্ট পরিমাণ অর্ডার হচ্ছে। 2 বছর ধরে মেলা হয় না এবং এই একই ছাদের নিচে আপনি শুধু একটা, এখানে ছোট বড় বিভিন্ন কোম্পানি, তাছাড়া ব্যাংক ফ্যাসিলিটি, কয়েকটা ব্যাংক আছে, তারপর বাথরুম ফিটিংস, মুজাহিবিনী, অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রিগুলো এখানে আছে। আমরা যে টার্গেট করছি 400 কোটি টাকা, আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা অতিক্রম করবে। মেলায় ভবন নির্মাণ সহায়ক ও আর্থিক সব মিলিয়ে মোট 220টি স্টল অংশ নিচ্ছে। 5 দিনের আবাসন মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। শারফুল আলম, এটিএন বাংলা,
ঢাকা। চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে 14 সোনার বার সহ 3 জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের জাকিরুল ইসলাম, তার ছোট ভাই রাজিবুল ইসলাম এবং সোলাইমান হোসেন। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক 4 জনকে আটকের চেষ্টা করে বিজিবি, তবে 1 জন পালিয়ে যায়। পরে আটক 3 জনের শরীর তল্লাশি করে 1 কেজি 630 গ্রাম ওজনের 14টি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টস জিতে ইনিংস ওপেন করতে নামেন স্যাম কনস্ট্যান্ট এবং উসমান খাজা। অভিষেক টেস্টে 65 বলে 60 রান করে আউট হন কনস্ট্যান্ট। অজিদের উদ্বোধনী জুটি ভাঙে 89 রানে। আরেক ওপেনার খাজাও তুলে নেন হাফ সেঞ্চুরি। মার্নার্স লাবুশানের সাথে বড় সংগ্রহের ভিত করার চেষ্টা করেন খাজা। সিরিজে 2 দলই জিতেছে 1টি করে ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 2 উইকেটে 176 রান। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ের 7 নম্বর ভবনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা যান এক দমকল কর্মী। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতা কিনা তা জানা যাবে তদন্তের পর। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন, বললেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন প্রক্রিয়া নির্ধারণের সময় লাগলে ভোট আয়োজন বিলম্ব হওয়ার আশঙ্কা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফল হতে দেয়া হবে না, যশোরে সুধী সমাবেশে জামায়াতের আমির। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয়। এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।